এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের উপপাদ্য নম্বর 20 অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই উপপাদ্যটি সমাধান করব। এই উপপাদ্যটি আমরা খুব সহজেই এই ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করব। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এই উপপাদ্যটিতে আর কোনো সমস্যাই থাকবে না। এখন দেখো 20 নম্বর উপপাদ্যে আমাদের কাছে কি বলা হচ্ছে কোনো একটা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ আমাদেরকে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করতে হবে। এখন চলো কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বলতে কি বোঝায় এটা আমরা একটু দেখে আসি। এইখানে দেখো আমাদের বইতে বৃত্তস্থ কোণের একটি সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ বা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হলো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বলে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। এখানে খেয়াল করো কি বলা হচ্ছে, বৃত্তের দুইটি জ্যা। এখানে দেখো এসি একটি জ্যা এবং বিসি হলো একটি জ্যা। এসি একটি জ্যা এবং বিসি একটি জ্যা। এই জ্যা দুইটি বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে, এখানে দেখো এসি জ্যা এবং বিসি জ্যা দুইটি বৃত্তের উপরস্থ সি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তাহলে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলে। তাহলে যেহেতু এসি জ্যা এবং বিসি জ্যা সি বিন্দুতে ছেদ করেছে তাই এখানে কিন্তু একটা কোণ তৈরি হয়েছে। আমরা জানি দুইটা সরল রেখা যখন ছেদ করে তখনই সেখানে কোণ তৈরি হয়। তাহলে এইখানে যে কোণটা তৈরি হয়েছে সেটি হলো এসিবি কোণ, তাই না? এখানে যে কোণটা তৈরি হয়েছে সেটি হচ্ছে এসিবি কোণ এবং এই কোণটি হলো একটি বৃত্তস্থ কোণ। তাহলে চিত্রে কোণ এসিবি বৃত্তস্থ কোণ। প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে একটি চাপ খণ্ডিত করে। দেখো এখানে কিন্তু এবি নামে একটা চাপ খণ্ডিত হয়েছে। এই চাপ আবার উপচাপ হতে পারে, অর্ধবৃত্ত হতে পারে অথবা অধিচাপ হতে পারে। ঠিক আছে, এই চাপ আবার কি হতে পারে, উপচাপ হতে পারে, অর্ধবৃত্ত হতে পারে অথবা অধিচাপও হতে পারে। তাহলে এটা একটু তোমরা মনে রাখতে পারো। এরপরে আসো কেন্দ্রস্থ কোণ কাকে বলে সেটা আমরা একটু দেখে নেই। এখানে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বা সেন্ট্রাল অ্যাঙ্গেল একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে। কোথায়? কেন্দ্রে। তাহলে মনে রাখবা যদি কোনো কোণের শীর্ষবিন্দু কোথায় থাকে, বৃত্তের কেন্দ্রে থাকে, তখন ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। তখন ওই কোণটিকে বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। এখানে খেয়াল করে দেখো যে এ ও বি এই কোণটা কিন্তু এই কোণের শীর্ষবিন্দু কোথায় অবস্থিত? কেন্দ্রে অবস্থিত, বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে অবস্থিত। এই কারণে কোণ এ ও বিকে আমরা বলছি এই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তের কেন্দ্রস্থ কোণ কাকে বলে? কোনো একটা কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয়, খুব ভালো করে মনে রাখবা, কোনো একটি কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয় তখন ওই কোণটিকে আমরা বলি ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এরপরে বলা হচ্ছে এবং কোণটি বৃত্তে যে চাপ খণ্ডিত করে সেই চাপকে তার ওপর দণ্ডায়মান বলা হয়। তাহলে এইখানে দেখো এই কোণটি কিন্তু এই বৃত্ত থেকে এ বি চাপ খণ্ডিত করেছে। এই কারণে এ বি চাপকে আমরা বলছি যে এই বৃত্তের কেন্দ্রস্থ কোণটি এ বি চাপের উপরে দণ্ডায়মান। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা আমাদের উপপাদ্যে ফিরে যাই। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমেই কি করতে হবে, একটি চিত্র এঁকে নিতে হবে। এখানে দেখো আমরা এ বি সি নামে একটি চিত্র এঁকেছি, একটি বৃত্ত এঁকেছি যেই বৃত্তের কেন্দ্র হলো ও। এইখানে উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা প্রথমেই কি করলাম, একটি বৃত্ত এঁকে নিলাম। বৃত্তটি হলো এবিসি বৃত্ত যার কেন্দ্র হলো ও বিন্দু। এখন এখানে বলা হচ্ছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং তার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান কোণ বিএসি বৃত্তস্থ এবং কোণ বিওসি হলো কেন্দ্রস্থ কোণ। এখন একটু খেয়াল করে দেখো যে এই যে বিসি নামক একটা উপচাপ আছে,
এই যে বিসি নামক একটা এখানে আমরা চাপ দেখতে পাচ্ছি, এই বিসি চাপের উপরে দণ্ডায়মান বিএসি, অর্থাৎ এই কোণটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ। কোণ বিএসি এটি হলো একটি বৃত্তস্থ কোণ। আবার কোণ বিওসি, কোণ বিওসি অর্থাৎ এই কোণটি হলো একটি কেন্দ্রস্থ কোণ। তোমরা কি বুঝতে পারছো এখানে কি বলছি? বলছি বিসি চাপের উপর দণ্ডায়মান কোণ বিএসি এটি হলো একটি বৃত্তস্থ কোণ এবং কোণ বিওসি এটি হলো একটি কেন্দ্রস্থ কোণ। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ অর্থাৎ কোণ বিওসি বৃত্তস্থ কোণ বিএসি এর দ্বিগুণ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি এটি হলো কোণ বিএসি অর্থাৎ এই কোণটা দ্বিগুণ। অর্থাৎ এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে 60 ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা হবে 100 ডিগ্রি। এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এটা হবে 40 ডিগ্রি। অর্থাৎ এই বৃত্তস্থ কোণটির মান যা হবে এই কেন্দ্রস্থ কোণটির মান হবে তার দ্বিগুণ। এখন অঙ্কনে আমরা কি করব? অঙ্কনে আমরা লিখছি, মনে করি এসি রেখাংশ অর্থাৎ এই যে এই রেখাংশটি কেন্দ্রগামী নয়, অর্থাৎ এই রেখাংশটা কেন্দ্র দিয়ে যায় না। ঠিক আছে, এটা তো দেখাই যাচ্ছে যে চিত্রে কিন্তু এসি রেখাটা কেন্দ্র দিয়ে যায়নি। আমাদেরকে এমনভাবে চিত্র আঁকতে হবে যাতে এই রেখাটা কেন্দ্রগামী না হয়। এরপরে আমরা কি করছি, এক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। এখন আমরা প্রমাণের স্বার্থে এ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রগামী একটা রেখা এডি অঙ্কন করছি। তাহলে এখানে আমরা কি করলাম, এডি নামক একটি কেন্দ্রগামী রেখা এঁকে নিলাম। এরপরে আসো প্রমাণে। প্রমাণের প্রথমেই ধাপ 1-এ বলা হচ্ছে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বিওডি। এখন একটু খেয়াল করো ত্রিভুজ এ ও বি কোনটা? ত্রিভুজ এ ও বি হলো এই ত্রিভুজটা। তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি। আমরা কাজ করছি কোন ত্রিভুজটা নিয়ে? আমরা কাজ করছি কিন্তু এই পাশের ত্রিভুজটা নিয়ে। এই যে বাম পাশে যে ত্রিভুজটা আছে আমরা কিন্তু সেই ত্রিভুজটা নিয়ে এখন কাজ করব। তাহলে আমরা এখন এই যে নীল কালার করে দিলাম এই ত্রিভুজটা নিয়ে আমাদের সব কাজ হবে। তাহলে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ হলো বিওডি। একটু খেয়াল করে দেখো এ ও বি নামক যে ত্রিভুজটা আমাদের কাছে আছে এই ত্রিভুজের অন্তস্থ কোণ হচ্ছে এই তিনটা হচ্ছে অন্তস্থ কোণ। কিন্তু এই কোণটা কোথায় আছে? ত্রিভুজের বাইরে আছে না? অবশ্যই ত্রিভুজের বাইরে আছে। তাহলে এই যে কোণ বিওডি, এই কোণটাকে আমরা বলবো ত্রিভুজ এ ও বি এর একটি বহিস্থ কোণ। এখন আমরা জানি কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ ওই ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। যেহেতু কোণ বিওডি অর্থাৎ এই কোণটি এ ও বি ত্রিভুজের একটি বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণটি হবে সন্নিহিত কোণটি বাদে বিপরীত অন্তস্থ কোণ দুইটা সমষ্টির সমান। তোমরা কি বুঝতে পারছো? যদি না বুঝে থাকো তাহলে একটু এদিকে খেয়াল করো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো আমাদের কাছে এরকম একটা ত্রিভুজ আছে। এখন আমরা করলাম কি, ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত করে দিলাম। ঠিক আছে, ত্রিভুজের এই বাহুটাকে আমরা বর্ধিত করে দিলাম এরকম। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের এই ত্রিভুজের এই কোণটা কিন্তু বহিস্থ কোণ, তাই না? এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এখন তোমরা মনে রাখবা যে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ হয় ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখন এই বহিস্থ কোণের সাথে সরাসরি সন্নিহিত অবস্থায় আছে এই কোণটা। তাহলে এই কোণটা বাদে, এটা বাদে বাকি যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণের সমষ্টি হবে এটা। তার মানে এই কোণটা হবে এই কোণ প্লাস এই কোণ। আমাদের এই কোণটার মান হবে এই কোণের মান প্লাস এই কোণের মান। বুঝতে পারছো কি বলছি? তাহলে এইখানে আমাদের যেহেতু কোণ বিওডি ছিল একটি বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। অর্থাৎ কোণ বিওডি সমান হবে কোণ বিএও মানে এই কোণ প্লাস কোণ এবিও অর্থাৎ এই কোণটা। আমরা কিন্তু এখানে সেটাই লিখলাম। এরপরে ধাপ 2-এ আবার লেখা হচ্ছে ত্রিভুজ এ ও বি এ ও এ সমান ও বি। একটু খেয়াল করে দেখো
ও এ আর ও বি কিন্তু পরস্পর সমান। কেন? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একটা বৃত্তের সবগুলো ব্যাসার্ধই কি হয়, পরস্পর সমান হয়। তাহলে এই নির্দিষ্ট একটা বৃত্ত এবিসি বৃত্তের ও এ একটি ব্যাসার্ধ, আবার ও বিও একটি ব্যাসার্ধ। যেহেতু এই ব্যাসার্ধ দুটি পরস্পর সমান, তাহলে এই ব্যাসার্ধদ্বয়ের বিপরীত কোণদ্বয়ও পরস্পর সমান হবে। অর্থাৎ কোণ ও এ বি এবং কোণ ও বি এ, এই কোণ দুইটি পরস্পর সমান হবে। আমরা কিন্তু এখানে সেটাই লিখলাম। এখন আমরা যদি এই সমীকরণ এবং এই সমীকরণকে সমন্বয় করি, তাহলে আমরা কি পাই দেখো। এইখানে আমরা বের করলাম যে কোণ বিএও সমান কোণ এ বিও। অর্থাৎ এখানকার কোণ এ বিও এর পরিবর্তে আমরা চাইলে কোণ বিএও বসিয়ে দিতে পারি। এখানে যদি আমরা কোণ বিএও বসিয়ে দেই, তাহলে আমরা পাবো কোণ বিএও প্লাস কোণ বিএও, অর্থাৎ টু কোণ বিএও, যেটা এখানে কিন্তু লেখা আছে কোণ বিওডি সমান টু কোণ বিএও। তাহলে এতটুকু প্রমাণ যদি তোমরা বুঝে থাকো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই বোঝা হয়ে গেল। এখন আমাদের জন্য আর একটা মাত্র ধাপ আছে, এটা বুঝতে পারলেই হয়ে যাবে। এখন ধাপ 4-এ বলা হচ্ছে একইভাবে আমরা যদি ত্রিভুজ এ ও সি নিয়ে কাজ করি, অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করতাম, তাহলে আমরা একইভাবে প্রমাণ করতে পারতাম যে কোণ সিওডি অর্থাৎ এই কোণটা কোণ সিএও অর্থাৎ এই কোণটা দ্বিগুণ। এখানে কিন্তু সেটাই লেখা হয়েছে। আমরা 1, 2, 3 এই 3টা ধাপে যা প্রমাণ করলাম, 4 নম্বর ধাপে আমরা একই জিনিস লিখে দিব। ঠিক আছে, আমরা ধাপগুলা পুনরায় লিখব না, শুধু আমরা লিখব যে একইভাবে যদি আমরা ত্রিভুজ এওসি নিয়ে কাজ করি, তাহলে আমরা এই সমীকরণটি পাব। এখন যদি আমরা সমীকরণ 3 এবং সমীকরণ 4কে যোগ করি, ধাপ 3 আর ধাপ 4কে যদি আমরা কি করি, যোগ করি, তাহলে আমরা দেখো বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। বাম পক্ষ দুইটা যোগ করলে কি পাওয়া যায়? পাওয়া যায় কোণ বিওডি প্লাস কোণ সিওডি। একটু খেয়াল করে দেখো, বিওডি মানে এই কোণ এবং সিওডি মানে এই কোণ। এই দুইটা কোণের সমষ্টি আসলে কি? এই টোটাল কোণ, অর্থাৎ কোণ বিওসি। তাহলে বিওডি প্লাস সিওডি এর পরিবর্তে আমি লিখতে পারি কোণ বিওসি। আবার দেখো, টু কোণ বিএও প্লাস টু কোণ সিএও, এদেরকে যদি যোগ করি এবং এরপরে যদি টু আমি কমন নেই, তাহলে কি পাবো? কোণ বিএও প্লাস কোণ সিএও। এখন বিএও মানে হলো এই কোণটা, আবার সিএও মানে হলো এই কোণটা। এই দুইটা কোণকে যদি আমরা আলাদা আলাদাভাবে যোগ করি, তাহলে আমরা পাবো এই পুরাটা, অর্থাৎ কোণ বিএসি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অর্থাৎ কোণ বিওসি সমান টু কোণ বিএসি। এবং আমাদের কিন্তু এই চিত্রে কোণ বিওসি হলো একটি কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি হলো একই চাপের উপর দণ্ডায়মান একটি বৃত্তস্থ কোণ। এবং আমরা এখানে প্রমাণ করে ফেললাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আশা করি তোমরা আজকের এই উপপাদ্য 20 নম্বরের প্রমাণ বুঝতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।